দুর্নীতির মামলায় কাল আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন খালেদা জিয়া, জানালেন তার আইনজীবী। সিটি নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানি শুরু। চট্টগ্রামে প্রতিশ্রুতিময় ইশতেহারের প্রস্তুতি প্রার্থীদের। রাজধানীর মগবাজারে বাস চাপায় 2 সহোদর নিহত। নারায়ণগঞ্জের বুড়িগঙ্গায় ট্রলার ডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16। আমন্ত্রণ নিউজ 24-এ আপনাদের সাথে আছে নুসরাত হক। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। অবশেষে দুর্নীতির মামলায় আত্মসমর্পণ করতে আদালতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামীকাল রোববার মামলার নির্ধারিত তারিখে বকশীবাজারে অবস্থিত বিশেষ জজ আদালতে শুনানিতে উপস্থিত হবেন তিনি। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি বারবার অনুপস্থিত থাকায় 41 দিন আগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত, কিন্তু অজানা কারণে আদালতের সেই নির্দেশ যায়নি সংশ্লিষ্ট থানায়। তাই দেশজুড়ে খালেদা জিয়ার গ্রেফতার নিয়ে আলোচনা হলেও সেই পথে হাঁটেনি পুলিশ। রোববার খালেদা জিয়া আদালতে যাবেন এমন কথাই জানালেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। একই সাথে খালেদা জিয়ার পক্ষে জামিন আবেদন করা হবে বলে জানিয়েছেন তিনি। অবশ্য দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছেন, পরিস্থিতি অনুকূলে থাকলেই আদালতে হাজিরা দেবেন খালেদা জিয়া। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের আবেদনের উপর আপিল শুনানি শুরু হয়েছে। রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই শুনানি চলছে। মেয়র পদে 3 জন আর সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে 19 জন সহ মোট 22 প্রার্থীর আবেদনের উপর শুনানি হবে আজ। ঢাকা দক্ষিণের নাসির উদ্দিন পিন্টুর শুনানি বিকেল 4টায়, আর উত্তরের আব্দুল আওয়াল মিন্টুর আবেদনের শুনানি হবে বিকেল 4:30টায়। বিভাগীয় কমিশনার জিল্লার রহমান জানিয়েছেন, বাতিল হওয়া আবেদনের উপর শুনানি শেষে যাচাই বাছাই করে 3 দিনের মধ্যে আপিলের সিদ্ধান্ত প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। এবারের সিটি নির্বাচনেও চট্টগ্রামে গুরুত্ব পাচ্ছে জলাবদ্ধতা, পরিষ্কার পরিচ্ছন্নতা সহ যানজটমুক্ত নগর গড়ার বিষয়টি। প্রধান 2 প্রার্থী নির্বাচনী ইশতেহারেই থাকছে এসব সমস্যা দূর করার প্রত্যয়। এজন্য প্রস্তুত করা হচ্ছে প্রতিশ্রুতির ফুলছড়ি ভরা নির্বাচনী ইশতেহার। তবে শুধু ভোট চাওয়ার জন্যই নয়, কার্যকর ও যুগোপযোগী ইশতেহারের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। নির্বাচন মানেই যেন একগাদা প্রতিশ্রুতির দলিল। 28 এপ্রিলের সিটি নির্বাচন সামনে রেখে এবারও তেমন ইশতেহার তৈরি করছেন মেয়র প্রার্থীরা। 2010 সালের নির্বাচনে জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি সহ 56 দফার একটি ইশতেহার দিয়েছিলেন 20 দল সমর্থিত মঞ্জুর আলম। এবারও তেমন একটি ইশতেহার তৈরি করছেন তিনি, যাতে এবারও গুরুত্ব পাচ্ছে জলাবদ্ধতা, যানজট দূরীকরণ সহ পরিচ্ছন্ন নগরী গড়ার অঙ্গীকার। গতবারও জলাবদ্ধতার বিষয়ে আমাদের এই প্রার্থীর প্রতিশ্রুতি ছিল, এবং প্রতিশ্রুতির 80 ভাগের কাছাকাছি উনি বাস্তবায়ন করেছেন বলে ইতিমধ্যে আপনারা দেখবেন জলাবদ্ধতা আগের মতো হয় না। এইবারের ইয়াতেও জলাবদ্ধতাকে প্রাধান্য এবং পরিচ্ছন্নতা উন্নয়নকে প্রাধান্য দিয়ে ওনার ইশতেহার উনি রেডি করছেন। নগরীর বড় বড় নানা সমস্যার সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে ইশতেহার সাজাচ্ছেন 14 দল সমর্থিত প্রার্থী আজম নাসির উদ্দিন। তিনিও জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি প্রাধান্য দিচ্ছেন যানজটমুক্ত বিশ্বমানের পরিচ্ছন্ন নগরী গড়ার বিষয়টি। প্রধান যে সমস্যা এটা হলো জলাবদ্ধতা, এটা তো থাকবেই। এর বাইরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যেটা দায়িত্ব আছে, সিটি কর্পোরেশন আওতাধীন যার যে সমস্ত নাগরিক আছে ওনাদের যে নাগরিক যে সুযোগ সুবিধা, তার মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, যোগাযোগ, তারপর পরিচ্ছন্নতা, এই বিষয়গুলো প্রাধান্য পাবে। তবে বিশ্লেষকরা বলছেন, নির্বাচন সামনে রেখে দেয়া এসব প্রতিশ্রুতির খুব কমই বাস্তবায়ন করেন প্রার্থীরা, যাতে আস্থা হারায় নগরবাসী। ইশতেহারে কিন্তু আছে পরিচ্ছন্ন রাস্তা উপহার দেবে, ফুটপাতে আপনার চলাচলকারীদের অধিকার সেটা স্থাপন করবে, যারা জবরদখল করেছে তাদের তুলে দেবে, তারপরে খাল নালা পরিষ্কার রাখবে। এসব কথা তো আমরা সবসময় শুনি, কিন্তু ব্যবহারকারীরাই জানেন যে সেটা হয়নি আসলে। নির্বাচনের আগে দেয়া ইশতেহার শুধু ভোটের জন্যই নয়, তার ধারাবাহিকতা থাকা দরকার সবসময়, এমনটাই মত এই বিশ্লেষকের। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। গরম শুরু না হতেই রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বিশুদ্ধ পানির সংকট। চাহিদার তুলনায় ওয়াসার উৎপাদন ক্ষমতা বেশি, তারপরও
অব্যবস্থাপনা সহ নানা কারণে গরমের সংকট যেন পিছু ছাড়ে না। কর্তৃপক্ষ বলছে 2018 সালের মধ্যে প্রস্তাবিত পদ্মা যশোরিয়া ওয়াটার প্ল্যান্ট বাস্তবায়িত হলে রাজধানীতে পানি সংকট থাকবে না। শামীমা সুলতানার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জসিমউদ্দিন। বসন্ত যাই যাই, আসছে গ্রীষ্মকাল। গরমে স্বভাবতই বেড়ে যায় পানির চাহিদা, ফলে রাজধানীর অনেক স্থানেই তৈরি হয় সংকট। পানি ছাড়া খাবার হোটেল ভাবাই যায় না। সেখানে ভালো পানির জোগান না থাকলে ব্যবসা চালাতে হিমশিম খেতে হয়। পানি গন্ধ আছে, তারপরে পানি দিয়ে গোসল করলে গা চুলকায়, আবার টাইম মতো পানি পাওয়া যায় না। পানি নিয়েই ব্যবসা, তাই পানির জন্য চা দোকানের কষ্ট কি কম? লাইনের পানি একটু মোটামুটি গন্ধ আছে। উঁচুতলায় ভালো পরিবেশে বাস করলেও পানির সংকটে অনেক সময় জেরবার জীবনযাপন। রান্না খাওয়ায় সমস্যা তো হচ্ছেই, দুর্গন্ধযুক্ত পানি মুখে তুলতে চায় না অবুঝ শিশুও। গোসল করতে গেলে পানিতে চোখ জ্বলে, তারপরে গন্ধ, আবার সিদ্ধ করতে গেলে তখন পানিটা হলুদ হলুদ, মানে সবুজ সবুজ শ্যালা রং। আর সমাজের নিচুতলায় বস্তির খুপড়ি ঘরে পানির সংকট আরো বেশি। পানি মানে ময়লা, তো ময়লা পানি দেখি খাওয়া দাওয়া করুন যায়, একেবারে বৃষ্টি দুর্গন্ধ। পানি ফুটায় খাই, আবার দূরে থেকে আইনা খাই। কেউ কিনছেন বোতলজাত পানি, কেউ ছুটছেন দূরের পাম্পে। সবারই চাহিদা একটু নিরাপদ সুপেয় পানি। বাসায় পানি আছে, পানি গন্ধ, পানি খাওয়া যায় না। আমরা এই পানি নিয়ে গোসল করি, এই পানি নিয়ে খাওয়া দাওয়া, অনেক সমস্যা। রাজধানীর মিরপুর, উত্তরা ও মোহাম্মদপুরের কিছু অংশ, বাসাবো, মুগদা, মগবাজার, পুরান ঢাকা এসব এলাকার পানি সংকটের চিত্র মোটামুটি একই রকম। ওয়াসার হিসেবে মহানগরীর 670টি পানির পাম্প থেকে আসে 78% পানি। মাত্র 22% আসে সায়দাবাদ পানির প্ল্যান্ট থেকে। আর প্রতিদিন প্রায় 230 কোটি লিটার চাহিদার বিপরীতে ওয়াসার 242 কোটি লিটার উৎপাদন ক্ষমতা থাকলেও গরম এলেই দেখা যায় সংকট। কিন্তু কেন? যেই মুহূর্তে প্রেশারটা কমে তখনই মানুষের কিছু পরিবর্তন হয়ে যায়। তখন সে মনে করে যে আমার তো পানি কালকে নাও পেতে পারি, তাড়াতাড়ি আমি সাকশন পাম্প দিয়ে পানিটা টেনে নিই, পানিটাকে ড্র করে ফেলি, তাহলে তো কোনোদিনও শেষ বাড়ি পর্যন্ত পানি যাবে না। তো আমি যেদিকে মেনটেনেন্স করব সেই দিনকে তোমার পাম্পটা বন্ধ থাকবে। 15,000 এক পাম্পে, তাহলে 6টা পাম্প মানে কত? 90,000। তো প্রত্যেক দিনই আপনি পাবেন ঢাকা শহরে 90,000 লোক পানি পাচ্ছে না। তার দাবি মাওয়ায় পদ্মা যশোরিয়া, নারায়ণগঞ্জে গন্ধর্ব আর সায়দাবাদে প্রস্তাবিত প্ল্যান্টগুলো বাস্তবায়িত হলে রাজধানীর পানির সংকট আর থাকবে না। 15 সালের ডিসেম্বরের মধ্যে ঢাকার সমস্ত বস্তিকে আমরা বৈধ পানির আওতায় আনবো। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন নিষ্পত্তি হওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেবেন জামাত নেতা কামারুজ্জামান। আইনজীবীদের তিনি এমনটাই জানিয়েছেন। বেলা 11টার পর কামারুজ্জামানের 5 জন আইনজীবী রিভিউ শুনানির বিষয়ে নির্দেশনা দিতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন। তারা কামারুজ্জামানের সাথে প্রায় 30 মিনিটের মতো বিভিন্ন আইনি বিষয় নিয়ে কথা বলেন। আইনজীবীরা জানিয়েছেন, কামারুজ্জামান আশা প্রকাশ করেছেন পুনর্বিবেচনা আবেদনের রায়ে তিনি ন্যায় বিচার পাবেন। আইনজীবী আরও জানিয়েছেন, আগামীকাল প্রধান বিচারপতির নেতৃত্বে 4 সদস্যের আপিল বেঞ্চে কামারুজ্জামানের শুনানির তারিখ ধার্য রয়েছে। উনি মনে করেন যে রিভিউ পিটিশন শুনানি অন্তে যে রায়টি প্রদান করা হবে তাতে তিনি ন্যায় বিচার পাবেন এবং ন্যায় বিচার নিশ্চিত হবে। আগামীকালকের রিভিউ পিটিশন নিষ্পত্তি হওয়ার পর উনি ওনার আইনজীবীদের সঙ্গে পরামর্শ করবেন এবং উনি ওনাদের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে উনি আমাদেরকে জানাবেন এবং সেই মর্মে আমরা পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করব। সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় দেশের মানবাধিকার, সুশাসন আর গণতন্ত্র হুমকির মুখে, এমন মন্তব্য করেছেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল। জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি বলেন, অনেক দিনের অগণতান্ত্রিক ধারায় দেশের মানুষ গণতন্ত্রের চেহারাই ভুলে গেছেন। রাজনৈতিক সহিংসতা কিন্তু মূলত ক্ষমতা কেন্দ্রিক, অর্থাৎ ক্ষমতার যখনই পালাবদলের সময়টা আসে, যখন যারা ক্ষমতায় আছে তারা ক্ষমতাটাকে আঁকড়ে ধরে রাখতে চায় এবং যারা ক্ষমতার বাইরে আছে তারা ক্ষমতায় যেন তেন প্রকারে যেতে চায়, তখনই কিন্তু রাজনৈতিক সহিংসতা আমাদের দেশে তীব্রতা ধারণ করে। রাজধানীর মগবাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। তারা আপন ভাই। এ ঘটনায় গুরুতর আহত একজন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 9:45টার দিকে মগবাজার ফ্লাইওভারের নিচে অপেক্ষমান নির্মাণ শ্রমিকদের মতিঝিল থেকে আসা প্রভাতী বনশ্রী পরিবহনের একটি গাড়ি ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মাজেদ ও আসাদুল নামের 2 সহোদর মারা যান। আহতের নাম মঞ্জু। হতাহতরা সবাই ফ্লাইওভারের নির্মাণ শ্রমিক। চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন শিল্প পুলিশের এক উপসহকারী পরিদর্শক। এছাড়া জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় রাস্তার পাশে গাছ পড়ে এক শিশু নিহত হয়েছে। চট্টগ্রামে নিহত পুলিশ কর্মকর্তার নাম জানে আলম। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ভোর 4:30টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন তিনি। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ট্রাক সীতাকুণ্ডের তালতলা এলাকায় তাকে চাপা দেয়। ঘটনার পরপরই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দর্শক, জাতীয় প্রেস ক্লাবে চলছে রাজনৈতিক সহিংসতা ও অগ্নিদগ্ধ ভিকটিমদের উপর প্রভাব বিষয়ক সেমিনার। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যে কথা বলে গেলেন যে আমরা সবকিছুর সঙ্গে মানিয়ে নিচ্ছি, তাই এখন মৃত্যু আর মৃত্যু নয়, তাই মৃত্যু আমাদেরকে নাড়া দেয় না। এই যে সবকিছুর সঙ্গে মানিয়ে নেবার প্রবণতা, এটা কি ভালো নাকি খারাপ, এটিও তো চিন্তা করবার প্রয়োজন রয়েছে আজকে আমাদের। এটা হচ্ছে মানুষের উপরে এটির প্রভাব, কিন্তু রাষ্ট্রের উপরে কি প্রভাবটি পড়ে আজকে কি আমরা অস্বীকার করতে পারি যে আজকে যে সহিংসতা চলছে, এই সহিংসতার কারণেই আমরা রাষ্ট্রের কাছে প্রতিকার আমরা প্রত্যাশা করেছি। আমরা কিন্তু রাষ্ট্রের কাছে দাবি করেছি যে রাষ্ট্র, আমরা চাই যতটা কঠোর হওয়া দরকার তুমি কঠোর হও, কিন্তু মানুষের নিরাপত্তা তুমি নিশ্চিত করো, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করো, কেন নাগরিকদের নিরাপত্তা বিধান করাই রাষ্ট্রের প্রথম এবং প্রধানতম দায়িত্ব। আমরা এটা বলেছি, আমরা দাবি করেছি, আমরা এই দাবি এখনো করি, কিন্তু এর ফলে কি দাঁড়িয়েছে? এর ফলে অনেক উদাহরণ আছে যখন দেখা গেছে যে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর দৌরাত্ম্য সাংঘাতিকভাবে বৃদ্ধি পেয়েছে, এবং এই বৃদ্ধি পাবার ফলে অনেক সময় আমাদের রক্ষকরা ভক্ষকের ভূমিকায় আবির্ভূত হচ্ছে। এটা তো আমাদের জন্য বেদনাদায়ক, এটাও তো আমাদের জন্য দুঃখজনক। আমরা তো আমাদের রাষ্ট্রকে সেই ভূমিকায় দেখতে চাই না কখনো। আমরা আমাদের বন্ধু হিসেবে, যে কথা মোখলেছুর রহমান সাহেব এত সুন্দর করে বলে গেলেন, আমরা প্রকৃত অর্থেই আমরা কিন্তু, পুলিশ তো আমাদেরই ছেলে মেয়ে, আমাদেরই ভাই, আমাদেরই পিতা, আমাদেরই বন্ধু, আমাদেরই ছাত্রছাত্রী, তারাই তো। শুনুন, তারা তো আমাদের থেকে পৃথক কেউ নয়। দর্শক, দেখছিলেন জাতীয় প্রেস ক্লাবে চলা রাজনৈতিক সহিংসতা ও অগ্নিদগ্ধ ভিকটিমদের উপর প্রভাব বিষয়ক সেমিনারের সরাসরি সম্প্রচার। যাচ্ছে পরের খবরগুলোতে। নারায়ণগঞ্জের আলীগঞ্জের ট্রলার ডুবিতে আজ এক শিশু সহ 5 জনের মরদেহ উদ্ধার হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, সকালে বুড়িগঙ্গা নদীতে এক শিশু সহ 5 জনের মরদেহ ভেসে ওঠে। এর মধ্যে পরিচয় পাওয়া গেছে 2 জনের। নাম পরিচয়হীন 3 জনের বয়স 20 থেকে 25 বছরের মধ্যে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। বৃহস্পতিবার সকালে 70 থেকে 80 জন যাত্রী নিয়ে চাঁদপুরের মতলব থেকে ঢাকা আসছিল ট্রলারটি। ওই দিন দুপুরে নারায়ণগঞ্জের আলীগঞ্জে সাথিপুল বাহার নামের বালুবাহী নৌযানের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। স্থানীয়দের সহায়তায় বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন কয়েকজন। টানা 4 মাস বন্ধ থাকার পর অবশেষে খুলেছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়। শুক্রবার সকালে হলগুলো খুলে দেওয়ার পর আজ থেকে শুরু হয়েছে ক্লাস পরীক্ষা। দীর্ঘদিন পর ক্লাস পরীক্ষা চালু হওয়ায় খুশি শিক্ষার্থীরা। তবে একাডেমিক কার্যক্রম চললেও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে প্রশাসন। এতে অবশ্য নাখোশ ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। বাসচাপায় এক শিক্ষার্থী নিহতের জের ধরে গত 30 নভেম্বর থেকে 8 জানুয়ারি পর্যন্ত বন্ধ ছিল কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়। তবে ক্যাম্পাস খোলার একদিনের মাথায় আবারও তা বন্ধ হয়ে যায়। টানা প্রায় 4 মাস পর অবশেষে খুলেছে প্রিয় ক্যাম্পাস, তাই খুশি শিক্ষার্থীরা। অনেকদিন পরে হলো ক্যাম্পাসটা খুলছে, এর জন্য আমরা ভিসি প্রো ভিসি ওভারঅল ক্যাম্পাস প্রশাসনকে সাধুবাদ জানাই। আশা করি আমাদের যে ক্ষতিটা হয়ে গেছে
আমাদের ক্যাম্পাস কর্তৃপক্ষ ভিসি সাহেব আমাদের এই ক্ষতিটা দিকে একটু নজর দিবেন। তবে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হলেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে রাজনৈতিক কর্মকাণ্ডে। এতে গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে দাবি করে ক্ষুব্ধ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এই বিষয়টা একের পর এক ঘটে আসছে। আমরা বলতে চাই যে এটা ছাত্রদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হচ্ছে। ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, এটি সাধারণত আমি ছাত্র সংগঠনের একটা পক্ষ থেকে এটা কখনোই কাম্য না। ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, এটা প্রগতিশীল ছাত্র সংগঠনের জন্য একটা ক্ষতিকারক বিষয়। স্যাররা বারবারই বলে যে তোমাদের স্বার্থের কারণেই রাজনীতি নিষিদ্ধ করি, আসলে এটা ঠিক না। ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের পাশাপাশি শিক্ষা কার্যক্রম সচল রাখার স্বার্থেই এই সিদ্ধান্ত, দাবি প্রশাসনের। ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের কাছে আমার আহ্বান যে তাদের মূল কাজ হওয়া উচিত ছাত্রদের স্বার্থকে বড় করে দেখা। সকল সংগঠনের নেতৃবৃন্দকে আপনার মাধ্যমে আমি জানাতে চাই যে তারা যেন সিন্ডিকেট সবার সর্বোচ্চ সিদ্ধান্ত তারা মেনে চলে শিক্ষার কার্যক্রম যাতে সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ বজায় থাকে সেদিকে তারা যেন নজর রাখে, সচেতন রাখে। বিশ্ববিদ্যালয়ের 22টি বিভাগে মোট